দিয়ে গেল, এটা হচ্ছে আইআরসিটিসির একটা কর্মী। আর এখানে কোনো প্রিন্ট নেই, কত টাকা দাম, এখানে কোনো প্রিন্টিংয়ের কোনো ব্যাপারই নেই। কর্তৃপক্ষ আমাদের চা প্রোভাইড করছে, দেখো এই দেখো ভিডিও করলাম বলে এখন দিচ্ছে। দুন এক্সপ্রেস 29/3/2024 মাত্র কদিন আগে, সপ্তাহ দুয়েক আগেই এলএইচবি রেক পেয়েছে নতুন। আর এই ট্রেনে আমার কোচ হচ্ছে মানে স্লিপারের আমি যে কোনো কোচে উঠতে পারি, কেননা আমার কোনো কনফার্ম টিকিট নেই এই ট্রেনে। আর এই যে এখন হাওড়া স্টেশনে প্রবেশ করেছে পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত। আপনারা যারা ভাবছেন ভবিষ্যতে শ্রীরামপুর থেকে দুন এক্সপ্রেসের স্লিপার কোচ ধরবেন, তারা অবভিয়াসলি সাবধান থাকবেন, কেননা দুন এক্সপ্রেসের স্লিপার কোচ কিন্তু কোনো প্ল্যাটফর্ম পায় না। বেশিক্ষণ কপালে সুখ সইল না, ব্যান্ডেল আসতেই আমরা যেই সিটে বসেছিলাম সেই সিটের প্যাসেঞ্জার চলে এলো, এখন এই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। এখনো পর্যন্ত ম্যাক্সিমাম এই দেখুন লেখা আছে 117 অবধি ম্যাক্সিমাম গেছে। নিউ দিল্লি থেকে পুরীগামী পুরুষোত্তম এক্সপ্রেসের সাথে। পুরুষোত্তম মা গঙ্গার দর্শন। অবশেষে প্রায় 3 ঘন্টা 35 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো অযোধ্যা ধাম জাংশনে। বেশ কিছুদিন আগেই ইউটিউব কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম এরপর নেক্সট কোন জায়গার ব্লগ দেখতে চান। সেইখানে আমার চ্যানেলে 43% দর্শক বন্ধুদের ইচ্ছে ছিল একটি অযোধ্যা রাম মন্দির নিয়ে ব্লগ হোক। তাই সকল দর্শক বন্ধুদের কথা রাখতে আজকের গন্তব্য শুরু করলাম অযোধ্যা ধামের উদ্দেশ্যে। পয়লা বৈশাখ 1431। আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ। চৈত্রের চাঁদি ফাটা গরমকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমন। ছোটবেলা থেকে শুনেছি যে নতুন বছরে আমরা যে জিনিসটা করে থাকি সেটাই আমরা সারা বছর নাকি করি। সেজন্য আজকের আমার নববর্ষের প্রথম জার্নি শুরু করতে চলেছে শ্রীরাম জন্মভূমির উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। এখন রয়েছি আমি আমার হোম স্টেশন রসুলপুরে। এখন ঘড়িতে সময় প্রায় 4:30-এর কাছাকাছি, আর মাত্র 18 মিনিট বাদেই আমাদের এই স্টেশনে চলে আসবে বর্ধমান থেকে হাওড়াগামী বর্ধমান হাওড়া লোকাল। তাতে করেই রওনা দেবো হাওড়ার উদ্দেশ্যে, সেখান থেকে পরের ট্রেন। চলুন তাহলে যেতে যেতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর এই জার্নিতে আমি একা নই, আমাদের সঙ্গে আরও 2 জন রয়েছে, তাদের সঙ্গে আপনাদের আলাপ করাবো, তারা ব্যান্ডেল থেকে উঠবে। চলুন তাহলে নতুন বছরের নতুন জার্নি শুরু করা যাক। ঘড়ির কাঁটায় সময় তখন 4:52। বর্ধমান হাওড়া লোকাল প্রবেশ করছে রসুলপুর স্টেশনে, আর এই ট্রেন ধরেই আমার আজকের জার্নি শুরু। ঘড়িতে সময় এখন ঠিক 5:53। এসে পৌঁছালাম ব্যান্ডেল জাংশনে। তবে ব্যান্ডেল জাংশনে আমার নামার কোনো দরকার ছিল না, আমি ডিরেক্টলি যেতেই পারতাম হাওড়া। তবে যেহেতু আমার আরও 2 জন বন্ধু আমার সাথে যাবে, তারা এখনও এসে পৌঁছায়নি, তারা এসে পৌঁছাক। এরপরে ব্যান্ডেল লোকাল মানে ব্যান্ডেল থেকে হাওড়াগামী যে ব্যান্ডেল হাওড়া লোকাল আছে সেটা 6:20 ধরে আবার রওনা দেবো। এই আমাদের প্রথম গল্পের ভিলেন এসে হাজির হলো। এই ভিলেনের জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি। ভিলেনরা আমার আগে বাড়ি থেকে বেরিয়ে এখনো পৌঁছাতে পারলো না, লেট করেছে, কি করব। আর একজন বাকি আছে পাপাই। 6:20 ওই যে দাঁড়িয়ে রয়েছে ব্যান্ডেল হাওড়া লোকাল, আর ও ব্যাটা এখনো রয়েছে চুচুড়ার ঘাটে। কখন আসবে এখনো বুঝতে পারছি না। এই আমাদের আর এক মূর্তি এসে পৌঁছালো। এ আমাদের বলেছিল বেরোনোর সময় সবার আগে এসে পৌঁছাবে, আর এসে পৌঁছালো সব থেকে লেটে। আজকে মিছিলের জন্য হয়েছে কেসটা, রাস্তা দিয়ে মিছিল, আর দুখানা ট্রেন মিস করেছিস, এটা 3য় ট্রেন। এবার মুখে মুখে গিয়ে ট্রেন ধরতে হবে। এরপর আবারও ব্যান্ডেল থেকে লোকাল ধরে যাত্রা শুরু করলাম হাওড়া জাংশনের উদ্দেশ্যে। আর মাত্র 1 ঘন্টার ব্যবধানে আমাদের ট্রেন আমাদের পৌঁছে দিল হাওড়া জাংশনে। ঘড়িতে সময় এখন 7:47। আমরা এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। একদম সঠিক সময়ে ট্রেন আমাদের হাওড়ায় পৌঁছে দিল। এবার আমাদের যেতে হবে 8 নম্বর প্ল্যাটফর্মে, কেননা দুন এক্সপ্রেস ছাড়ে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে, অলরেডি অ্যানাউন্সও হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এবার ঘড়িতে সময় এখন ঠিক 8:07, আর আমাদের ট্রেন দুন এক্সপ্রেস অলরেডি দিয়ে দিয়েছে আমাদের স্টেশনে।
এই দুন এক্সপ্রেস 29/3/2024 মাত্র কদিন আগে, সপ্তাহ দুয়েক আগেই এলএইচবি রেক পেয়েছে নতুন। এই হচ্ছে দুন এক্সপ্রেসের নতুন এলএইচবি কোচ। যদি এর কোচ পজিশনগুলো বলা হয় তাহলে প্রথম দিয়ে 3টে রয়েছে জেনারেল কামরা, তারপরে পরপর 9টা স্লিপার, তারপরে 5টা রয়েছে এসি 3 টায়ার, আর একটি মাত্র রয়েছে 2 টায়ার এসি যেটা একদম পেছনে। তারপরে পরপর সব হচ্ছে গিয়ে এসি 3 টায়ারগুলো, আর সামনের দিকে হচ্ছে একদম এর স্লিপার কোচ। আর এই ট্রেনে আমার কোচ পজিশন হচ্ছে মানে স্লিপারের আমি যে কোনো কোচে উঠতে পারি, কেননা আমার কোনো কনফার্ম টিকিট নেই এই ট্রেনে। ওয়েটিং লিস্ট টিকিট, কাউন্টার টিকিট রয়েছে, সেই নিয়ে এখন উঠতে হবে আমাদের ট্রেনে। মানে স্লিপারের আমি যে কোনো কোচে উঠতে পারি। বেশ কিছুদিন ধরে ট্রাই করেছি, কোনোভাবেই টিকিট একেবারেই কনফার্ম হয়নি। তো চলুন ট্রেন সম্পর্কে আরও কিছু আইডিয়া দেওয়া যাক আপনাদেরকে। এই দুন এক্সপ্রেসের প্রথম ইনাগুরাল রান হয় রবিবার ডিসেম্বর 1, 1901 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 123 বছর আগে এই ট্রেনের প্রথম ইনাগুরাল জার্নি শুরু হয়। হাওড়া থেকে ইয়োগনগরী ঋষিকেশ পর্যন্ত 1532 কিলোমিটারের যাত্রা কমপ্লিট করতে এই ট্রেন সময় নেয় 33 ঘন্টা। এই ট্রেনের মোট হল স্টেশন সংখ্যা হচ্ছে 66টি এবং ইন্টারমিডিয়েট স্টেশন সংখ্যা হচ্ছে 292টা। আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 46 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু আমাদের আজকে এই ট্রেনের জার্নি হচ্ছে অযোধ্যা ধাম পর্যন্ত। হাওড়া থেকে অযোধ্যা ধাম পর্যন্ত আজকে আমাদের এই ট্রেনের জার্নি। অযোধ্যা ধাম পর্যন্ত যাওয়ার জন্য মূলত 2টো ডাইরেক্ট ট্রেন রয়েছে, সেটা হচ্ছে একটা এই দুন এক্সপ্রেস আর দ্বিতীয়টা হচ্ছে যে জম্মু তাওয়া এক্সপ্রেস। দুটোরই একটা পজিটিভ একটা নেগেটিভ দুটো দিকই আছে। এই ট্রেনের সবথেকে সুবিধা হচ্ছে যে হাওড়া থেকে ডাইরেক্ট অযোধ্যা যাওয়ার জন্য এটা হচ্ছে সবথেকে কম সময়ের ট্রেন। এটা লাগায় 17.5 ঘন্টার কাছাকাছি। এটা হচ্ছে এটার পজিটিভ দিক। আর এই নেগেটিভ দিক হচ্ছে যে এই ট্রেনটা রাতের বেলা ছাড়বে আর কালকে দুপুরবেলা গিয়ে পৌঁছাবে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে। আর এছাড়া জম্মু তাওয়াইয়ের একটা পজিটিভ দিক হচ্ছে যে জম্মু তাওয়াই সকালবেলার দিকে ছাড়ে কলকাতা স্টেশন থেকে, আর তারপরে গিয়ে পৌঁছায় প্রায় পরদিন সকালবেলা 6টা সাড়ে 6টার দিকে। কিন্তু জম্মু তাওয়াই 1 ঘন্টা আরও এক্সট্রা টাইম নেয় অযোধ্যা পর্যন্ত পৌঁছাতে। এই ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্ট্রি কারের সুবিধা নেই। ই ক্যাটারিং এবং অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা রয়েছে আমাদের এই দুন এক্সপ্রেসে। আমাদের এই আজকের ট্রেনটিকে যেই ইঞ্জিন টেনে নিয়ে যাবে সেটা হচ্ছে WAG 7 ইঞ্জিন। জীবনে প্রথমবার আজকে ওয়েট লিস্ট টিকিটে জার্নি করছি, কারণ হচ্ছে হঠাৎ করে প্ল্যান হওয়া, আর তার সঙ্গে হচ্ছে যে ট্রেনে কোনো রকম কনফার্ম টিকিট পাচ্ছি না। তৎকালে ট্রাই করেছি, তৎকাল একদমই পাইনি, অনলাইন পাইনি, অফলাইন আমাদের এই 2 বন্ধু আছে, একজনা গেছে, অফলাইনও পাইনি। তো নর্মাল টিকিট কেটে নিয়েছি। নর্মাল টিকিট কাটলে যেহেতু ট্রেনে অন্তত চড়া যায়, অফলাইনে তো চড়া যায় কিন্তু অনলাইনে চড়া যায় না। এটা হচ্ছে অফলাইনের একটা পজিটিভ দিক। তাই অফলাইন টিকিট কেটে এখন আমরা জার্নি করব। রাতের বেলা যদি কখনো সিট ফাঁকা হয়, টিটিকে যদি বলি তাহলে আমরা সিট পেতে পারি। এই হচ্ছে এই ট্রেনের স্লিপার কামরা। কোনো তো কনফার্ম সিট নেই, আমাদের যে কোনো একটাতে উঠলেই হলো। देखे थोड़ा जाने दीजिए हमें, थोड़ा जाने दीजिए। नमस्कार, এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। এইদিকে স্লিপার স্লিপিং দেখি একটু ধরে। আর 5টা স্লিপার ক্লাসে যেমন সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় সেরকমই। এইদিকে উপরে 2টো আপার বার্থ, 2টো মিডিল বার্থ, 2টো লোয়ার বার্থ, আর এইদিকে আমরা রয়েছি সাইড আপার এইজো আর সাইড লোয়ারে বসে রয়েছি। এখনও পর্যন্ত আপনাদের সেটা শুরু থেকে বললাম, আমাদের কোনো কনফার্ম টিকিট নেই, ওয়েট লিস্ট টিকিট রয়েছে। এখনও পর্যন্ত এই সিটটা মানে এটা হচ্ছে স্লিপারের S2তে এখনও পর্যন্ত ফাঁকা পেয়েছি, বসে রয়েছি। কোন স্টেশনে লোক উঠবে আমাদের উঠে যেতে হবে তাও জানি না, যতক্ষণ পারবো বসবো। মানে আমার এসি ট্রেনের ব্লগ আপনারা অনেক ম্যাক্সিমামই দেখেছেন, প্রতিবার নতুন নতুন অভিজ্ঞতা করতে হয়। তো এইবারে আমার এটাই হচ্ছে অভিজ্ঞতা যে ওয়েট লিস্ট টিকিটের জীবনে ফার্স্ট টাইম এখন আমাদের যেতে হবে ট্রেনে চড়ে। এইখানে যদি সিট না পাই টিটিকে বলে কিংবা কোনোভাবে, তাহলে আমাদেরকে ওই
চিকচিকি নিয়ে নিয়েছে, আর চিকচিকি নিয়ে একদম নিচে বসে বসে যেতে হবে। ঘড়িতে সময় এখন ঠিক 8:25, একদম সঠিক সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল। হাওড়া ছেড়ে এই ট্রেনের পরবর্তী স্টেশন শ্রীরামপুর, চন্দননগর, দেন ব্যান্ডেল হয়ে বর্ধমান জাংশন। আর এই যে এখন হাওড়া স্টেশনে প্রবেশ করেছে পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার প্রথম স্টপেজ শ্রীরামপুরে। শ্রীরামপুর স্টেশন ট্রেন এখন ছেড়ে দিল। তবে আপনারা যারা ভাবছেন ভবিষ্যতে শ্রীরামপুর থেকে দূন এক্সপ্রেসের স্লিপার কোচ ধরবেন, তারা অবভিয়াসলি সাবধান থাকবেন, কেননা এই শ্রীরামপুরে এই দূন এক্সপ্রেসের স্লিপার কোচ কিন্তু কোনো প্ল্যাটফর্ম পায় না। আপনারা যদি ধরার ভাবনা চিন্তা করে থাকেন তাহলে এরকম এই লাইন দিয়ে আপনাদেরকে মানে স্টেশন পেরিয়ে লাইনে আসতে হবে, লাইন থেকে আপনাকে আবার ট্রেনে উঠতে হবে। তো আমার মতে অ্যাভয়েড করবেন। শ্রীরামপুরের স্টপেজ আছে ঠিকই, হয়তো এসিতে যারা যাবেন তারা হয়তো প্ল্যাটফর্ম পাবেন, কিন্তু স্লিপারের লোক প্ল্যাটফর্ম পায় না। ঘড়িতে সময় এখন প্রায় এই 9:18 কাছাকাছি। বাড়ি থেকে নিয়ে এসেছি রুটি আর আলুর দম, এছাড়া অভিষেক, পাপাই এরা সবাই খাবার নিয়ে এসছে। এখন আজকের খাবার এই রুটি আলুর দম দিয়ে এখন সেরে নেওয়া যাক। জানি না হাতে কতক্ষণ সিটটা পাবো, যতক্ষণ সিট আছে খাওয়া দাওয়া অন্তত সেরে ফেলি। রাতের বেলা খেতে পাবো কি না, কিংবা কোথায় ঠিকঠাক করে বসবো তাও তো জানি না। যতক্ষণ সময় আছে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক, চলুন। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো তার তৃতীয় গন্তব্য ব্যান্ডেল জাংশনে। বেশিক্ষণ কপালে সুখ সইল না, ব্যান্ডেল আসতেই আমরা যেই সিটে বসেছিলাম সেই সিটের প্যাসেঞ্জার চলে এলো। এখন এই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, জানি না কখন আবার সিট পাবো। টিটিকে বলেছি, টিটির সঙ্গে দেখা হয়েছে, এবার যদি কোনো সিট অ্যালট হয় তো রাতের বেলা এটা হবে একদমই পুরো বাই লাখ। তো চলুন এই নবনির্মিত দুন এক্সপ্রেসের LHB কোচের বাথরুম আর এই বেসিন সম্পর্কে আপনাদের দেখানো যাক। বেসিনে বেশ সুন্দর জল পড়ছে, এইখানে সাবান টাবান রাখার জায়গা ছিল কিন্তু নেই। এখনও পর্যন্ত একটা জিনিস বেটার যে কোচ কিন্তু পরিষ্কার একদম। চলুন বাথরুম দেখা যাক, বাথরুমটি ঠিক কেমন। আমরা আর 5টা স্লিপার ক্লাস বা নর্মাল ICF কোচে যেমন বাথরুম দেখি সেরকম অবভিয়াসলি না। এটা কিন্তু বেশ সুন্দর একটা বাথরুম। এখনও যেহেতু দিন 10-15 হয়েছে, এখনও ঠিক পরিষ্কারই আছে। তাছাড়াও আশা করি পরিষ্কারই রেখেছে, ভেতরে বেসিনে জল ঠিকঠাক করে পড়ছে। আর এখানে রয়েছে, এটা কিন্তু ইন্ডিয়ান স্টাইল, এখানে কিন্তু ফ্ল্যাশ, এইখানে যে সুইচ যেমন আমরা এখন বন্দে ভারতে দেখে থাকি সেরকম কিন্তু সেম সুইচ দেওয়া রয়েছে। আর এই মগ তাতে শিকড় লাগানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখনও এন্ড অফ দ্য স্টেশন, মানে যখন আমরা নামবো তার ঠিক আগে পর্যন্ত বা আমাদের জার্নি সম্পূর্ণ হওয়া পর্যন্ত এই বাথরুম কতটা ক্লিন থাকে এবার হচ্ছে সেটাই দেখা। সময় এখন ঠিক 9:57, আর আমি যেই স্টেশন থেকে আপনাদের ব্লগ শুরু করেছিলাম আজকে শুরু থেকে, এখন সেই স্টেশন মানে আমার হোম স্টেশন রসুলপুর ঢুকছে। সেই রসুলপুর স্টেশনে এখন আমরা বেরোবো, চলুন আপনাদেরকেও দেখাই। এই আমার গ্রাম এখন রসুলপুর পার করছি আমি, এখনই ঢুকবো রসুলপুর স্টেশন। আমার বাড়ি বেরিয়ে গেল, দেখতে পেয়েছি এই রসুলপুর স্টেশন ক্রস করলো আমাদের ট্রেন। হাওড়া স্টেশন থেকে 102 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন 8 মিনিট লেটে এখন এসে পৌঁছালো আমার শহর বর্ধমানে। এই বর্ধমান থেকে আপনারা ম্যাক্সিমাম টাইম দেখেছেন এই বর্ধমান থেকে যেই সব ট্রেন যায় আমি সেইগুলোতে করে মানে সেই সব ট্রেনে আমি এই বর্ধমান স্টেশন থেকে বোর্ড করি। তবে এই ট্রেনটা আমি হাওড়া থেকে বোর্ড করেছি, তার একটা মাত্র কারণ চাইলে আমি এই ট্রেনটাতেও এই বর্ধমান স্টেশন থেকে বোর্ড করতে পারতাম, কিন্তু হাওড়া থেকে বোর্ড করেছি তার একটা মাত্র কারণ যে ফুল জার্নিটা এনজয় করার জন্য। এই বর্ধমানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র 5 মিনিট। 5 মিনিট বাদে আবার আমাদের ট্রেন চলা শুরু করবে। আর এই বর্ধমান ছাড়ার পর আমাদের পরবর্তী স্টেশন আসবে পানাগড়। আর এই বর্ধমান থেকে পানাগড় পর্যন্ত রয়েছে মোট
7টা ইন্টারমিডিয়েট স্টেশন। তবে সিটির এখন যদি কন্ডিশনস বলতে হয় তাহলে সিট এখনও পাইনি কোনো অ্যাভেলেবেল, আর পাবো বলে আশা করি মনে হয় না। আমি জাস্ট এইখানে আমাদের টিটি সাহেব বললো একটা সিট আপাতত ফাঁকা আছে, বর্ধমান থেকে নাকি ওঠার কথা, জানি না উঠেছে কি না। তো ওখানে আপাতত বসে রয়েছি 3 জনা মিলে, দেখা যাক, হোপ ফর বেস্ট। এখনও পর্যন্ত সিটের কোনো নিশ্চয়তা নেই, যেটা বলছিলাম স্টেশনে। পাপাইয়ের কপাল ভালো, পাপাই মিডিল বার্থে শুয়ে রয়েছে, কিছুক্ষণের জন্য পাওয়া গেছে। আসলে এই ছেলেটারই দোষ, আমরা তৎকাল কাটতে যাবো ভেবেছিলাম। তৎকাল মারবেন না আপনারা? আমাকে বলছে প্রিমিয়াম তৎকাল মার, আমি কাউন্টারে এখানে রয়েছি, অনেকজনা প্রিমিয়াম তৎকাল কাটছে, প্রিমিয়াম তৎকাল মার। প্রিমিয়াম তৎকাল রেখে দিয়েছি, কোনো এক্সপিরিয়েন্স ছিল না আমার। প্রিমিয়াম তৎকালের টিকিটের দাম যদি টিকিটের দাম সবসময় ডবল, তৎকালে 570 টাকা দেখাচ্ছিলো এইখানে স্লিপার ক্লাস, আর প্রিমিয়াম তৎকালে তার ডবল, মানে 1140 প্লাস ট্যাক্সেস। মানে এই থেকে আমার দিলে চমকে গেছে যে এসি সমান ভাড়া, ওর জন্য আর কাটিয়ে দিই। আর এই ব্যাটা আমাদেরকে পুরো ফাঁসিয়ে দিল, এখন নিচে শুয়ে রয়েছে এখানে। ট্রেনের স্পিড কিন্তু কনস্ট্যান্ট বেশ বাড়ছে। আসলে আমরা সবাই জানি যে রাতের বেলা ট্রেনের স্পিড কিন্তু বেশ বাড়ে। এখনও পর্যন্ত ম্যাক্সিমাম এই দেখুন লেখা আছে 117 অবধি ম্যাক্সিমাম গেছে। 100-র উপরে কনস্ট্যান্ট কিন্তু স্পিড মেনটেন করে চলেছে আমাদের ট্রেন। পুরীতে সময় এখন ঠিক রাত 11:58। রানীগঞ্জ ছেড়ে দিল আজকে রাতে, এখানেই ফার্স্ট ট্রেন ব্লক করছে। আপাতত আমি একখানা সিটে, এনার সিটে উনি বসে রয়েছেন, কি ভাগ্যবশত পেয়ে গেছি। তো উনি বসে রয়েছেন, বেঁকে শুয়ে রয়েছি, আর ওই দুজনের অবস্থা দেখে একটা হাওড়া স্টেশনে একটা চাদর কিনেছিলাম প্লাস্টিকের, ওইটা পেতেই এই দুজন ওইখানে শুয়ে পড়েছে। আসলে এটাই হচ্ছে একটা ব্লগারের জার্নি, কখনো এসি কামরায় ট্রাভেল, কখনো শুয়ে ট্রাভেল, সব কিছুই করতে হয় আমাদের। যাই হোক, বাই, গুড নাইট, দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সাসারাম। ঘড়িতে সময় এখন ঠিক 7:41। আমাদের ট্রেন হাওড়া থেকে 573 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে এখন এসে পৌঁছালো সাসারামে। আমাদের ট্রেন এই সাসারামে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি লেটে চলছে। সারা রাত এদিক ওদিক মাথা গোজার পর পাহাড়পুর যখন স্টেশনটা পেরোলো, তারপর থেকে আমরা আমাদের কোচের ম্যাক্সিমাম সিট কিন্তু ফাঁকা হয়ে গেছে। আর তখন থেকে আমরা সিট পেয়ে গেছি 3 বন্ধুই, একদম কাছাকাছি। একজন ছিলেন, তাদের 5 জনাই একদম পাহাড়পুরে নেমে গেছে। তারপর থেকে আমরা একদম ঠিকঠাক করে রাতের বেলাটা শুয়ে কাটিয়েছি। আর ব্লগ স্টার্ট করতে করতে প্রায় এত দেরি হয়ে গেল এই কারণেই যে সারাটা রাত চোখে ঘুম নেই, একদম ভোর 4টের সময় ঘুমিয়েছি, 2-4 ঘন্টা যেইটুকুনি ঘুম একদম সলিড ঘুম হয়েছে। তো যাই হোক, আমাদের ট্রেনের এখানে স্টপেজ হচ্ছে মাত্র 2 মিনিট। আমাদের ট্রেন 2 মিনিট দাঁড়িয়ে আবার শুরু করবে তার গন্তব্যের দিকে যাত্রা। আমাদের ট্রেন ছেড়ে দিল সাসারাম জাংশন। সাসারাম ছেড়ে এর পরবর্তী স্টেশন হবে 25 কিলোমিটার ধরে কুদ্রা। আর এই কুদ্রা পর্যন্ত এই ট্রেনের রয়েছে মোট 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। সাসারাম শেষ, পরবর্তী স্টেশন আসতে চলেছে কুর্দা স্টেশন। এসে পৌঁছালাম আমাদের পরবর্তী স্টেশন অর্থাৎ কুদ্রাতে, 25 কিলোমিটার সাসারাম থেকে। আর এই কুদ্রাতে এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিটের, আর ট্রেন হচ্ছে এখন 1 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি লেটে চলছে। আমরা এখন রয়েছি এই কুদ্রা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 মিনিট হল্ট দেওয়ার পর তারপর আমাদের ট্রেন আবার শুরু করবে তার যাত্রা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনের উদ্দেশ্যে। সারা রাতে আমরা যথাক্রমে বাংলা ছাড়ার পর পৌঁছেছিলাম ঝাড়খণ্ডে, এখন রয়েছি বিহারে, এরপরে ইউপিতে। আর ইউপিতেই অযোধ্যা ধাম পড়ে, তাই ইউপি পর্যন্ত আমাদের জার্নি। কিন্তু আমাদের ট্রেন ইউপি ক্রস করে একদম যাবে হচ্ছে ইউকে অবধি, মানে উত্তরাখণ্ড পর্যন্ত। আমাদের ট্রেন ছেড়ে দিল এই কুদ্রা স্টেশন।
কুদ্রা ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে বাবুয়া রোড। বাবুয়া রোড হচ্ছে এই স্টেশন থেকে, মানে কুদ্রা থেকে 23 কিলোমিটারের দূরত্বে রয়েছে। আর কুদ্রা থেকে বাবুয়া রোড পর্যন্ত যেতে পড়ে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন। কর্তৃপক্ষ আমাদের চা প্রোভাইড করছে, দেখো এই দেখো ভিডিও করলাম বলে এখন দিচ্ছে। মানে কিরকম বুঝতে পারছি কিরকম চুরি হচ্ছে এই আজকাল দিনে। চা দিচ্ছে একটুখানি, মানে এর থেকে হাত দিয়েছিল, যে ভিডিও করবো বললাম এই হচ্ছে বিষয়। সকাল হয়ে গেছে বেশ অনেকক্ষণ। সকালের খাবার সারবো মুড়ি আর চানাচুর দিয়ে। আর এই ট্রেন থেকে নিয়েছি এই হচ্ছে একটা সিঙ্গাড়া। সিঙ্গাড়ার মধ্যে ময়দার পরিমাণ বেশি, পুরের পরিমাণ একদমই কম দেখে বোঝা যাচ্ছে। এই একটা সিঙ্গাড়া IRCTC থেকে নিল 10 টাকা, কিন্তু জানি না আমি এর আসল দামটা কি। আমার কাছে মেনু কার্ড নেই, তা নাহলে বেটাকে ধরতাম। সকালবেলাতে একটা অ্যাকশন দেখে নিলাম চট করে, নিজেকে এরকম চায়ে ঠকাচ্ছিল। এবার সিঙ্গাড়াতে ঠকাচ্ছে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, ঠকাতেই পারে। যদি আমার কাছে কোনো মেনু কার্ড থাকতো তাহলে দেখাতে পারতাম। যাই হোক চলুন, মুড়ি চানাচুর দিয়ে সকালবেলার ব্রেকফাস্ট সারা যাক। এই যে অ্যামাস্টের জল নিলাম, এই যে আমাদের এই জলটা দিয়ে গেল, এটা হচ্ছে IRCTC-র একটা কর্মী। IRCTC-র কর্মীর কাছ থেকে আমরা যখন বললাম যে রেল নীর কোথায়, মানে রেল নীরের জল কোথায়, ওরা বলছে রেল নীর নেই, শেষ হয়ে গেছে। এটা কিন্তু একটা পুরোটা ভাওতা জিনিস। IRCTC-র লোকরা রেল নীর ছাড়া কিন্তু বাইরের কোনো কোম্পানি, মানে অ্যাকচুয়ালি রেলের কোনো লোক রেল নীরের জল ছাড়া কিন্তু বিক্রি করতে পারে না। কী লেভেলের যে ভাওতাবাজি চলছে এইখানে দেখে বুঝতে পারছেন। অ্যামাস্টের হিসাবে জল দিয়ে চলে গেল, ঠান্ডা জল। রেল নীর যেহেতু 15 টাকায় ওদের কোনো প্রফিট থাকে না, তাই বাইরের জল নিয়ে এসে ট্রেনে এসে বিক্রি করছে। আর এখানে কোনো প্রিন্ট নেই কত টাকা দাম, এখানে কোনো প্রিন্টিংয়ের কোনো ব্যাপারই নেই। মানে আমরা যে এদের সঙ্গে তর্ক করব, তর্কের জায়গাটাও নেই। আর আমাদের নিতে হলো এই কারণেই যে আমাদের কাছে যা জলের স্টক ছিল সব শেষ। রেল নীর আমরা সকাল থেকে খুঁজছি, এখন প্রায় ঘড়িতে বেজে গেল 8টা 32। এবার কালকে রাত থেকে সকাল পর্যন্ত কোনো জল পেলাম না রেল নীরে, বাধ্য হয়ে এই 20 টাকাতে কিনতে হলো। তাই আপনাদের জানিয়ে দিলাম, আপনারা যদি কখনো এরকম দেখেন, পারলে একবার রেলওয়েতে কমপ্লেন করবেন। আমরা ভাবছি রেলওয়েতে কমপ্লেন করবো। भाई फेमस हो जाएगा, फिर तो भाई फेमस हो जाएगा। ঘড়িতে সময় এখন ঠিক 9টা 7। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে। এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন সম্পর্কে আপনাদের কিছু জানিয়ে রাখি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনের আগের নাম ছিল মুঘলসরাই। পরবর্তীকালে 2018 সালের 5ই আগস্ট এই মুঘলসরাই নাম চেঞ্জ করে রাখা হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। এছাড়াও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন এর জন্য বিখ্যাত, কেননা এটা হচ্ছে এশিয়ার সবথেকে বড় রেল ইয়ার্ড, যেখানে প্রায় মাসে 450 থেকে 500টা ট্রেন তৈরি হয় এই রেল ইয়ার্ড থেকে। তাই এই দীনদয়াল উপাধ্যায় জাংশন আরও বিখ্যাত। আর এই হচ্ছে সেই বড় বড় পেয়ারা। এই দীনদয়াল উপাধ্যায় জাংশন আসার সাথে সাথে আমাদের ট্রেন ঢুকে পড়লো ইউপিতে এর ফার্স্ট স্টপে যেটা। আর এই দীনদয়াল উপাধ্যায় জাংশনে আমাদের ট্রেনের মোট হল্ট টাইম হচ্ছে প্রায় 10 মিনিটের কাছাকাছি। এতক্ষণ আমাদের ট্রেন লেটে ছিল, কিন্তু এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে আমাদের ট্রেন 8 মিনিট আর্লি, 8 মিনিট আগে এসে পৌঁছেছে। এই আমাদের ট্রেনে যে LHB কোচগুলো অ্যাড করা হয়েছে স্লিপারে, এর একটা সবথেকে সুবিধা হচ্ছে ICF কোচে যেমন প্রচণ্ড পরিমাণে শব্দ, এই শব্দ আর যেই ঝাঁকুনি ICF কোচের হয় সেইটা কিন্তু একদমই নেই। একদম অনেক কম, মানে একদম লো ক্লাস, মানে একদম লো লেভেলের যেই ঝাঁকুনি হয়, যেটুকুনি না হলেই নয় সেটুকুনি হচ্ছে। মানে LHB কোচে যেই সুবিধাটা আছে, নতুন বাথরুম, নতুন সিট, সব কিছু কিন্তু বেশ ভালো লাগছে। ফ্যান সব কিছু একদম মানে টপ ক্লাস চলছে। আর বাথরুম এখনও পর্যন্ত ক্লিন রয়েছে, ট্রেন অন টাইম ক্লিন করছে এখনও পর্যন্ত। ট্রেনের সার্ভিস কিন্তু খুব, আমি কিন্তু একদম পিওরলি স্যাটিসফাইড। তা না হলে যদি কোনো কমপ্লেন থাকতো আমি অবশ্যই জানাতাম ভিডিওতে। আসল খেলা শুরু হবে এখন থেকে। এই যে ইউপিতে আমরা ঢুকেছি, ইউপির যা মারাত্মক গরম, ইউপির শীত যেমন মারাত্মক, ইউপির গরমও তেমন মারাত্মক। একটু পর থেকে প্রচণ্ড পরিমাণে রোদের শুরু হতে হবে, তখন এই স্লিপার কামরায় কাটানো একদম নাজে হাল হয়ে যাবে আমাদের। তাই মানে এখন গরমের অপেক্ষা করছি। এই যে রোদের মধ্যে সামনে দাঁড়িয়ে কথা বলছি, এতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে বিচ্ছিরি পরিমাণে গরম লাগছে, তাপ লাগছে। অলরেডি আস্তে আস্তে বেলা বাড়ছে, গরমের প্রকোপ বাড়ছে। অযোধ্যায় শুনছিলাম যে 30-40 ডিগ্রি কাছাকাছি প্রায় ছুঁয়ে ফেলেছে।
দেখা যাক কিরকম কি গরম হয়। আমাদের ট্রেন এখন ছেড়ে দিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে কাশী। দীনদয়াল উপাধ্যায় থেকে কাশী পর্যন্ত 13 কিলোমিটারের দূরত্ব রয়েছে আমাদের ট্রেনের। আর এই 13 কিলোমিটারের দূরত্বের মধ্যে পড়বে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই দীনদয়াল উপাধ্যায় জাংশন ছাড়ার পর আমাদের ট্রেন মালব্য সেতু যেটা রয়েছে, যেটা নামোঘাট, মানে আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর নামে যেই নামোঘাটের নাম রাখা হয়েছে, সেই নামোঘাটের পাশে গঙ্গার উপর যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজ মালব্য সেতু, যার অপরূপ সৌন্দর্য আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করব। আর কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেন ঢুকবে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন ছাড়ার পর এখন আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 12802 নিউ দিল্লি থেকে পুরীগামী পুরুষোত্তম এক্সপ্রেসের সাথে। দেখা যাক এটা ডাউন কি হচ্ছে। পুরুষোত্তম বললাম না পুরুষোত্তম এক্সপ্রেস। পুরুষোত্তম এক্সপ্রেস ডাউন। দেখুন ট্রেনটা কতটা টার্ন নিয়েছে, প্রায় এদিকে এতটা আর এদিকে এতটা। ঠিক নৈনিতাল যাওয়ার সময় কিন্তু আমি এই লাইন দিয়ে গেছিলাম, তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু সেই সময় রাত হয়ে গেছিল। পুরো একদম 360 দেখা যাচ্ছে এই ট্রেনের। একদম ওটা হচ্ছে শেষ মাথা, আর এই হচ্ছে সামনের ইঞ্জিন দেখা যাচ্ছে। এবার আসতে চলেছে সেই নামোঘাটের পাশে মালব্য সেতু, যেটা গঙ্গার উপরে বেশ সুন্দর একটা ব্রিজ। এবার সেই মালব্য সেতু স্টার্ট হচ্ছে। দেখুন এই মালব্য সেতু সৌন্দর্য আরও দেখা যায় ভালো মতন রাতের বেলা এলে, যেটা আমার নৈনিতালের ট্রেন ব্লগে লালকুয়া এক্সপ্রেসে রয়েছে। এই সেতু শুরু হয়ে গেল, এরপরে মা গঙ্গার দর্শন পাওয়া যাবে। মা গঙ্গার দর্শন। এই দেখুন ওইখানে একটা মহাদেবের সামনে হাত জড়ো করা যেমন একটা পোজ দেওয়া একটা জিনিস তৈরি হচ্ছে। ব্রিজের কাজ এখনো চলছে। দেখুন এবার ক্লিয়ারলি দেখা যাচ্ছে রামঘাটকে। হাওড়া থেকে 685 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছালাম কাশীতে। এই কাশীতে আমাদের ট্রেনের হল্ট টাইম হচ্ছে মাত্র 1 মিনিট। দুন এখন দারুণ সার্ভিস দিচ্ছে। এই কাশীতে 15 মিনিট আগে এসে পৌঁছেছে। 1 মিনিটের হল্ট ছিল, প্রায় 15 মিনিট ধরে এখন আমরা ওয়েট করছি। 10:06 ট্রেন ছাড়বে, সময় এখন হয়েছে 10:05, আর ঠিক 1 মিনিট বাদেই কাশী স্টেশন ছাড়বে আমাদের ট্রেন। 690 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে একদম সঠিক টাইমে আমাদের ট্রেন এসে পৌঁছালো বারাণসী জাংশনে। বারাণসী জাংশনে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র 10 মিনিট। 10 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন আবার রওনা দেবে তার গন্তব্যের উদ্দেশ্যে। আর এই বেনারসে প্রচুর পরিমাণে স্লিপার ক্লাসে লোক ওঠা শুরু করেছে। ট্রেনের সিট ছেড়ে আসা যাচ্ছে না। আমরা তিনজনা যেহেতু আছি, একজন করে ভিডিও বানাচ্ছি আর একজন করে বসছি, এই করে হচ্ছে। এখন যাওয়া যাক ট্রেনের ভেতরে। আমাদের ট্রেন ছেড়ে দিল বারাণসী জাংশন। বারাণসী জাংশন ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে বাবাতপুর। বেনারস থেকে বাবাতপুর পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে মাত্র 19 কিলোমিটার, আর মধ্যে রয়েছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। ঘড়িতে সময় এখন ঠিক 11:35। আমাদের ট্রেন এই বাবাতপুর স্টেশনে প্রায় আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন দেখাচ্ছে অযোধ্যা পৌঁছাতে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি লেট করিয়ে দিবে। এতক্ষণ পর্যন্ত ট্রেন ভালো মতনই চলছিল। আমরা নিজেদের মধ্যে ডিসকাস করছিলাম যে কিছুক্ষণ বাদে যখন বেনারস পার হবে ট্রেন লেট করাবে, একদম
মানে আমাদের প্রেডিকশন মিলে গেছে যাকে বলে। আধ ঘন্টার উপর দাঁড়িয়ে রয়েছি, এখন বাজছে 11:35, আধ ঘন্টা না তারও বেশি। এটা এখানে টাইম ছিল 11:48, 10:48, মানে ওইদিকে 13 মিনিট 12 মিনিট আর এদিকে হচ্ছে গিয়ে 35 মিনিট, 47 মিনিটের কাছাকাছি এখন ট্রেন লেট চলছে। দুপুরের খাবার দাবার আমরা ট্রেন থেকে কিছুই নিচ্ছি না, যেহেতু সাথে মুড়ি আছে আর এই শসা আছে। ট্রেনের খাবার মানে খুব একটা পছন্দ করি না, যতক্ষণ না নিজের কাছে কোনো মানে এক্সট্রা কোনো খাবার নেই ততক্ষণ আমরা ট্রেনের খাবার খাই। যেহেতু ট্রেনের খাবার খাবো না, নিজের বাড়ি থেকে আনা মুড়ি চানাচুর রয়েছে, সেই দিয়ে আজকে দুপুরের খাবার সাথে মানে দুপুরের খাবার কমপ্লিট করে ফেলবো। চলুন এখন চানাচুর মুড়ি মাখানো যাক। আমাদের ট্রেনের ভেতর কালকে যেরকম পরিমাণে লোকজন ছিল শুরুর দিকে, যেমনটা হয়ে থাকে ম্যাক্সিমাম ওই ধানবাদ ক্রস করার পর থেকে মোটামুটি ট্রেন খালি হওয়া শুরু করে, কিংবা গয়া, তো সেরকম কালকে রাতের পর থেকে ট্রেন খালি হয়েছে। ট্রেনের ভেতরে এখনও যথেষ্ট পরিমাণে খালি, কিন্তু কিছু সংখ্যক মানুষ এই দরজাতেই দাঁড়িয়ে রয়েছে, এইখানেই সব মালপত্র নিয়ে বসে রয়েছে। গেট পুরো জাম, যারা যাতায়াত করছে, যারা উঠছে নামছে তাদের কিন্তু বেশ একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এনারা সব উঠেছেন বেনারস থেকে উঠে পুরো একদম গেট জ্যাম করে দিয়েছে। ঘড়িতে সময় এখন থেকে 1:54। এত পরিমাণে গরম লাগছে এই স্লিপারে। এই সাইডের এই জানলা সব নামিয়ে দিয়ে বসে রয়েছি। আর মাত্র বেশি না, 88 কিলোমিটার মতন রয়েছে এইখান থেকে অযোধ্যা। আমরা এই বিওয়ালি বলে একটা স্টেশন, ওটাকে ক্রস করলাম, তারপর থেকে সেই ট্রেনটাকে ধুকিয়ে নিয়ে যাচ্ছে। 1 ঘন্টা 26 মিনিটের কাছাকাছি এখনও ট্রেন লেট রয়েছে, পাক্কা 1 ঘন্টা 26 মিনিট। আমাদের হিসাব মতন 13:53, অর্থাৎ 1:53, মানে এখন 1:55 বাজছে। তো এতক্ষণে আমাদের নেমে যাওয়ার কথা, নেমে আরও 2 মিনিট হয়ে যাওয়ার কথা অযোধ্যাতে। সেখানে আমাদের ট্রেন 1 ঘন্টা প্রায় 1 ঘন্টা 26 মিনিটের কাছাকাছি লেটে চলছে। একেতে তো গরম যাচ্ছে তাই রকমের, আর অযোধ্যা নেমে যায় আরও কত গরম পাবো তা জানি না। তবে যাই হোক, এর মধ্যে দিয়ে জার্নি কমপ্লিট করছি। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো আকবরপুর জাংশনে। আকবরপুরে আমাদের ট্রেন এখন মোটামুটি প্রায় 1 ঘন্টা 41 মিনিটের কাছাকাছি লেট। আর এই আকবরপুর থেকে আর অযোধ্যা ধাম পর্যন্ত মাত্র 22 কিলোমিটারের যাত্রাপথ বাকি রয়েছে, মানে আর 22 কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট হলেই আমরা আমাদের অযোধ্যাতে পৌঁছে যেতে পারবো। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো গোসেনগঞ্জ স্টেশন। এখানে আমাদের ট্রেন 2 ঘন্টা 12 মিনিটের কাছাকাছি লেট। আমাদের ট্রেনের টাইম ছিল এই গোসেনগঞ্জ স্টেশনে 1:24-এ, সেখানে আমাদের ট্রেন ঢুকছে এখন 3:12-তে। 2 ঘন্টা 12 মিনিটের কাছাকাছি ট্রেন প্রায় লেট। গোসেনগঞ্জের এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে মাত্র 1 মিনিটের জন্য আমাদের ট্রেনের স্টপেজ রয়েছে। গোসেনগঞ্জ স্টেশনে আমাদের ট্রেন প্রায় 22 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে। একেতে 2 ঘন্টা 10 মিনিট লেট, 10-12 মিনিট লেট, আর তারপরে এখনও প্রায় 22 মিনিট ধরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখনও ছাড়ার কোনো নামগন্ধ নেই, সব লোকজন নেমে ঘুরে বেড়াচ্ছে এখন এই স্টেশনের বাইরে। এখন অনলাইন অ্যাপসগুলো দেখাচ্ছে যে অযোধ্যা ধাম জংশন পর্যন্ত ঢুকতে আমাদের ট্রেনের সময় লেগে যাবে প্রায় 4টের কাছাকাছি। যাই হোক, এখন ট্রেন ছেড়ে দিল, দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। ঘড়িতে সময় এখন ঠিক 5:33। অবশেষে প্রায় 3 ঘন্টা 35 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো অযোধ্যা ধাম জাংশনে। ট্রেনের ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলতে হয়, যদি কোন কোচের এক্সপিরিয়েন্স যদি আপনাদের বলতে হয়, তাহলে বলবো যে নতুন কোচ কিন্তু অসাধারণ, ক্লিনিং স্টাফেরা যথেষ্ট চেষ্টা করছে পরিষ্কার রাখতে। তবে ট্রেনের কন্ডিশন, আজকে আমাদের ট্রেন প্রায় 3 ঘন্টা 35 মিনিট মতন লেট করে গেল। জানি না অন্যান্য দিনের কীরকম পারফরমেন্স থাকে, তবে আজকের পারফরমেন্স ছিল এইটা। চলুন, আজকের ভিডিও এখানে আমি এন্ড করছি।
যাওয়া যাক এখন কোনো একটা ধর্মশালা কিংবা হোটেল সেখানে এখন স্টে করা যাক। এই পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে আমি কোথায় রইলাম আর আপনারা কোথায় এসে থাকতে পারেন, সেই সমস্ত ইনফরমেশন নিয়ে পরবর্তী ভিডিওগুলি আসতে চলেছে। চলুন আজকের পর্ব এখানে শেষ করা যাক, যাওয়া যাক অযোধ্যা ধাম স্টেশনের বাইরে।